চলেছি দার্জিলিং মহাকাল মন্দির দেখতে। দার্জিলিং ও মহাকাল মন্দির উভয়েরই গল্প শুরু হয় আজ থেকে প্রায় 257 বছর আগে। সালটা 1765। সদ্য শেষ হয়েছে পলাশির যুদ্ধ। সিরাজদৌল্লার পরাজয়ের রেশ কয়েকশো কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েনি। সেই 1765 সালে বাংলার উত্তরে এই অংশে এসে উপস্থিত হন এক তিব্বতী লামা, নাম দোরজে রিনজিং। আজকে যেটি অবজারভেটরি হিল নামে পরিচিত, সেটি তখন ছিল স্থানীয় লেপচাদের অত্যন্ত পবিত্র স্থান। সে স্থানে লামা দোরজে রিনজিং তৈরি করেন একটি বৌদ্ধ মঠ। একটু একটু করে লেপচা ও স্থানীয় ভুটানিরা এই মঠে আরাধনা করেন। একে সুউচ্চ পাহাড়, শান্ত ঠান্ডা আবহাওয়া, সেই সঙ্গে বর্ষার সময় এটি মেঘেদের রাজ্যে পরিণত হয়ে যায়। মেঘ, বিদ্যুৎ, বৃষ্টির সমাহার সেই সময় দেখা যায়। দার্জিলিংয়ের সঙ্গে মেঘেদের এমন সম্পর্ক আজও অটুট। যাই হোক, এই সমস্ত কারণেই বোধহয় বৌদ্ধ ভিক্ষুরা এই মঠটির নামকরণ করেছিলেন বজ্রপাতের রাজ্য হিসাবে, ইংরেজিতে দ্য ল্যান্ড অফ থান্ডারবোল্টস। আর স্থানীয় বাসিন্দা ও ভিক্ষুরা ডাকতেন দোরজে লিঙ্গ হিসেবে। কিংবদন্তি হলো এখান থেকেই নাকি শহরের নাম হয় দার্জিলিং। সেই প্রবাদ সত্যি কিনা জানা নেই। আজকের মহাকাল মন্দির ঠিক যেখানে একটা সময় তার পাশেই ছিল এই দোরজে লিঙ্গ বৌদ্ধ মঠ। দোরজে লিঙ্গের পাশে 1782 সালে লামা দোরজে রিনজিং তৈরি করেন আজকের মহাকাল মন্দির। যিনি ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বৌদ্ধ, তিনি একই জায়গায় শিব এবং বুদ্ধের মন্দির তৈরি করেন, যা গোটা অঞ্চলের ইতিহাসের সাক্ষ্য বহন করেছে। তবে বৌদ্ধ মঠটি এখন আর নিজের জায়গায় নেই। 1788 ও 1815 সালে ইংরেজদের সঙ্গে যুদ্ধে গোর্খা আক্রমণের ফলে মঠটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই মঠটিকে স্থানান্তরিত করে কাছেই একটি ভুটিয়া বস্তিতে নিয়ে যাওয়া হয়। আজও সেখানেই বিরাজমান দার্জিলিংয়ের প্রাচীন ইতিহাস। যেটা বলছিলাম, মহাকাল মন্দির। মহাকাল মন্দির প্রধানত শিবের মন্দির। মন্দিরের স্থাপত্যকলার মধ্যেও সেই ছাপ দেখা যায়। তবে একটু মন দিয়ে দেখলেই দেখা যাবে সেই ছাপের ভিতরে আছে বুদ্ধের ছোঁয়াও। যেমন বৌদ্ধ মন্ত্র সম্বলিত রং বেরঙের পতাকা, মন্দিরের ভেতরের ঘণ্টার গায়ে খোদাই করা ওম মণি পদ্মে হুম, কোথাও সার দিয়ে রাখা জপ যন্ত্র। তবে আসল ছবি দেখা যায় মন্দিরের ভেতরে। একই ঘরে কালো পাথরের শিব আর বুদ্ধ মূর্তির বিরাজমান। ত্রিশূলের সঙ্গে সহাবস্থান স্তূপেরও শিব মূর্তির সামনে বসেন হিন্দু পুরোহিত, তার ঠিক মুখোমুখি বসেন বৌদ্ধ সাধুও, সঙ্গে প্রদীপের আলো আর ঘণ্টার ধ্বনি। যখন মন্ত্র উচ্চারণ হয় তখন যেন কথা বলে দার্জিলিং, কথা বলে তার বিগতকালীন সময়, কথা বলে প্রতিটা গলি, পাহাড়ের ধাপ, কথা বলে কাঞ্চনজঙ্ঘা। মহাকাল মন্দির সেই শান্ত পাহাড়কে আগলে নিয়েই দাঁড়িয়ে আছে। দার্জিলিং চৌরাস্তা থেকে সামান্য কয়েক মিনিট হাঁটা পথ। যে রাস্তাটা ম্যাল থেকে একদম ওপরের দিকে চলে গেছে। তারপরেই স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় একটি গেট। দুদিকে তোরণের নিচে সিংহ, উপরে স্বস্তিক চিহ্ন। বেরোনোর পর সার দেয়া লাল, নীল, হলুদ, সবুজ, সাদা পতাকা। পতাকার গায়ে কিছু লেখা। সেই ভাষা বাঙালিদের চেনা হলেও পড়তে পারবেন না সবাই। দার্জিলিং, কালিম্পং ও সিকিম জুড়ে এমন বৌদ্ধ মন্ত্র সম্বলিত পতাকাই যে উড়ে বেড়াচ্ছে। কেবল বৌদ্ধ মঠ নয়, রাস্তাঘাটেও দেখা মেলে সেই পতাকা। এত বৌদ্ধ মন্ত্র সম্বলিত পতাকা যখন
নিশ্চয়ই তখন মঠই হবে। কিন্তু ভেতরে ঢুকলেই খানিক ধাঁধা লেগে যেতে বাধ্য। যারা আগেও এসেছেন তারা বিলক্ষণ চেনেন এই মন্দিরটিকে। হ্যাঁ, মন্দিরই বটে, মঠ নয়, কিংবা বলা যায় মঠ ও মন্দির দুটোই। দার্জিলিংয়ের মহাকাল মন্দির এমনই অভূতপূর্ব ইতিহাস ও ঐতিহ্যের ও প্রথার এক সৌধ। দার্জিলিংয়ের বুকে থাকা জীবন্ত ইতিহাসের এক প্রস্তর খণ্ড বলা চলে। মন্দির প্রাঙ্গণের ভেতর কালীর মন্দির, তারপর মূল মন্দিরের ভেতর শিবের মূর্তি। মহাকাল মন্দিরকে আদতে শিব মন্দির বললে ভুল হয় না। কিন্তু কেবল শিব নয়, ত্রিশূল নয়, তার পাশেই উপস্থিত বৌদ্ধ স্তূপ রয়েছেন স্বয়ং বুদ্ধ। আলাদা প্রাঙ্গণে নয়, একই মন্দির, একই ঘরের ভেতর একসঙ্গে সহাবস্থান শিব ও বুদ্ধের। একই সঙ্গে দুই দেবতার আরাধনা সম্পন্ন হয়। শিবের পুরোহিতের সঙ্গেই আসেন বসেন বৌদ্ধ সাধু। মহাকাল মন্দির আসলে এমনই, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, এমন একটি কথা পাঠ্য বইয়েতে সবাই পড়ে। বাস্তব পৃথিবীতে তার খুব কম উদাহরণই দেখা যায়। মহাকাল মন্দির সেই উদাহরণেরই অন্যতম। खाली नंगे पाँव जा रहे हैं। नंगे पाँव जा रहे हैं। अरे नंगे पाँव जा रहे हैं। नीचे जा रहे हैं ना मंदिर वाले। जय माता रानी रक्षा करे को सुख शांति ग्रह के साथ लक्ष्मी की भाषा सीता तो बजाओ, घंटी भी आ रही है। तो कहाँ हो? बजाओ, बजाओ।
Uh-huh.